ঘটনাটি যখন ঘটেছিল তখন সময়কাল এখন থেকে 7-8 বছর আগে, অর্থাৎ 2017-18 সাল এরকম আর কি, এরকম কাছাকাছি সময়, নির্দিষ্ট করে সালটা বলতে পারিনি, তবে এরকম সময় হবে আর কি। তো এই যে নাওমি, এই নাওমির দোকানটি মোটামুটি তার বাড়ি থেকে দূরেই ছিল, অর্থাৎ বাজার থেকে তার বাড়িটা বেশ দূরে। মোটরসাইকেলে করে দোকানে আসা যাওয়া করত। কি আর করা, দোকান বন্ধ করে সে এখন বাড়ির জন্য বাজারঘাট করা শুরু করলো। পরের দিন মাংস খাওয়ার ইচ্ছা করলো। সে চিন্তা করলো 2টো কালো মুরগি কিনে নিয়ে যাই। এখানে বলে রাখা ভালো যে আফ্রিকাতে বা ভারতেও কিন্তু এই কালো মুরগি রয়েছে। বাংলাদেশেও কিন্তু এটা কেউ কেউ খামার দিয়েছেন, বেশ দামি। এই মুরগিগুলোকে আমরা কাদাকনাথ মুরগি বলি। এর ডিমটাও আসলে কালো হয়, মনে হয় কালো, আসলে কালো না, পুরোপুরি কালো না। কিন্তু এই মুরগির মাথার ঝুঁটি, পায়ের রং, এমনকি চোখের মণিও পর্যন্ত কালো। এই ধরনের মুরগিগুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিকের উপাদান হিসাবে ব্যবহৃত হয়। তো নাওমি কিনেছিল খাবার জন্য। আরো কিছু বাজারঘাট করে সে তখন বাজারের যেই ব্যাগ আর এই মুরগি তার মোটরসাইকেলের পেছনে যে ক্যারিয়ারটা রয়েছে এখানে বেঁধে দিল। এরপর সে মোটরসাইকেল স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিল। রাত তখন আনুমানিক 11টা, 11:30 মতো বাজে। তো 11টা, 11:30 আহামরি ওই রকম রাত না সেখানেও, কারণ সময়টা তো এখন থেকে বহু আগের ঘটনা না। সেখানেও যথেষ্ট চারদিকে আলোকোজ্জ্বল ছিল। কিন্তু ওই দিন একটা ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে যে সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছিল। আর বৃষ্টি হলে পথঘাটে বিভিন্ন জায়গাতে কাদা জমে যায়, পানি জমে যায়। আর ওই এলাকার বেশ কিছু রাস্তাঘাট, অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে এরকম কিছু রাস্তাঘাট থাকে না, জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে, বৃষ্টি হলেই চলাচল অযোগ্য হয়ে যায়। তো ওই এলাকার কিছু রাস্তাঘাটও এরকম ছিল। আর নাওমির বাড়িতে যাবার যে রাস্তাটা, সেই রাস্তাটা ছিল এরকম। তো নাওমি চিন্তা করলো যে এই রাস্তা দিয়ে যাব, যেতে তো খুবই অসুবিধা হবে। উঁচু নিচু জায়গা, বিশেষ করে খানাখন্দকে ভরা। মাঝখানে যদি এই ঝাঁকিতে মোটরসাইকেল স্টার্ট বন্ধ হয়ে যায়, এমনিতে তার মোটরসাইকেলের ইঞ্জিনে কিছুটা সমস্যা ছিল, তখন তো এই মোটরসাইকেল ঠেলতে ঠেলতে নিতে হবে, তখন তো আর এক বিপদ হবে। এই জন্য সে একটা সিদ্ধান্ত নিল, সে কবরস্থানের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেদিক দিয়ে যাবে। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওইখানে খ্রিস্ট ধর্মাবলম্বী যে ব্যক্তিদের কবরস্থানটা ছিল, এই কবরস্থানটা ছিল খুবই নির্জন। দিনের বেলাতেই ওই দিক দিয়ে লোকজন কম চলাচল করত। পাশ দিয়ে একটা পাকা রাস্তা থাকলেও লোকজন কম চলাচল করত। আর এই পাকা রাস্তাটা, এটা যেহেতু মানুষজন খুব একটা ব্যবহার করতো না, আর একটা ব্যাপার ছিল যে পাশে বড় বড় গাছ ছিল। এই গাছের শেকড়গুলো মাটি ফুঁড়ে ওই রাস্তার ভেতর দিয়ে বেরিয়ে আসতো, যার কারণে এই রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করাটা খুব কষ্ট হয়ে যেত। মানুষ পায়ে হেঁটে পাড়ি দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু গাড়ি নিয়ে চলাচল করতে খুব অসুবিধা হতো এই গাছের শেকড় রাস্তা ফুঁড়ে বের হয়ে আসার কারণে। যেহেতু বারবার সরকার থেকে এই রাস্তা মেরামত করা হয়েছে, কিন্তু এই গাছের শেকড়ের সমস্যার কারণে একটা পর্যায়ে সরকার এই রাস্তা মেরামত করা বন্ধ করে দেয়। কারণ মানুষজন তো খুব একটা চলাচল করে না, কি দরকার বারবার টাকা পয়সা খরচ করে রাস্তাটা মেরামত করা। মানুষজন যদি বেশি বেশি চলাচল করতো তাহলে একটা ভিন্ন বিষয় ছিল। তারপর তো এমনি শেকড়ের এই সমস্যা আছেই। এই সমস্ত কারণে এই রাস্তাটা সরকার আর মেরামত করার কোনো চিন্তা করে না। করেছে, অনেকবার করেছে, কিন্তু পরবর্তীতে চিন্তা ভাবনা বাদ দিয়েছে। যেহেতু বৃষ্টির কারণে নাওমির বাড়ি যাবার রাস্তাটা খারাপ হয়ে গিয়েছিল, তো নাওমি চিন্তা করলো এই রাস্তা দিয়ে যাই। এই রাস্তাও ওই শেকড়ের কারণে চলাচল করতে অসুবিধা হলেও অন্তত এই রাস্তাটা উঁচু, এখানে বৃষ্টির পানি জমে না। শেকড়ের কারণে চলতে অসুবিধা হবে, বাট অনায়াসে চলে যেতে পারবে। আর ওই রাস্তাটা একটু শর্টকাট রাস্তাও ছিল, এই কবরস্থানের রাস্তাটা। এই জন্য নাওমি কি করেছে, সে বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছে। ওই সময়ে তার সাথে যাওয়ার মতো তেমন কেউই ছিল না। পরদিন রবিবার হওয়ার কারণে অনেকেই বাজারঘাট করে তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে। নাওমি তো যাচ্ছে। যখন কবরস্থানের ওই রাস্তায় ঢুকেছে, স্বাভাবিকভাবে কিছুটা পথ সে অতিক্রম করেছে, কবরস্থান অতিক্রমও করে ফেলেছে। কবরস্থান অতিক্রম যখন করেছে, তো পাশে তো বড় বড় গাছ ছিল। হঠাৎ করে দেখে কোনো একটা গাছের পাশে সাদা পোশাক পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। নাওমির মোটরসাইকেলের যে হেডলাইটটা, এই হেডলাইটটা তো ছিল সামনের দিকে। তো সামনের আলো ছাড়াও কিন্তু পাশে কিছুটা আলোক ছটা ছড়িয়ে যায়। সেই আলোতে কিন্তু বোঝা যায় রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে আছে কি নাই।
ওই হালকা আলোতে কিন্তু নাওমি বুঝতে পেরেছিল। তো এটা দেখার পর নাওমি কি করেছে, ওই চলন্ত অবস্থাতেই হ্যান্ডেল অর্থাৎ সে যেটা ধরে রেখেছে মোটরসাইকেলের সামনের অংশ, সে কিছুটা বাম দিকে বাঁকা করেছে, কারণ ওই যে শাড়ি পরা অবয়বটা সেটা হাতের বাম পাশে ছিল। যেই না বাম দিকে কিছুটা ঘুরিয়েছে, আলোটা যখনই ওই অবয়বটার গায়ের দিকে পড়েছে, তখন নাওমি দেখে যে কই, এখানে তো কেউ নাই। তখন আবার সাথে সাথে মোটরসাইকেলের যে ব্রেকটা সেটা মানে সামনের দিকে করেছে। যখনই সামনের দিকে করেছে তখন দেখে রাস্তার পাশে একজন দাঁড়িয়ে আছে। সে আবার চলন্ত অবস্থাতেই মোটরসাইকেলের সামনের অংশটা অর্থাৎ হ্যান্ডেলটা বাম পাশে ঘুরিয়েছে। যেই না ঘুরায় দেখে ওখানে কেউ নাই, কিন্তু যখনই সোজা করে তখন দেখে ওইটা আছে। তো এরকম চলন্ত অবস্থাতেই 2-3 বার করেছে। তখন নাওমি বুঝতে পারে যে এদিকে এসে তো বড় বিপদে পড়ে গেছে। এমনিতেই এখানে অনেক ধরনের ভয়ের ঘটনা ঘটে, তারপরও সে এসেছে, এখন তো পড়ে গেছে এক বিপদে। তখন নাওমি কি করলো, বাইবেলের কিছু ভার্স সে বিড়বিড় করে পড়তে পড়তে সে ওই অবয়বটাকে পাশ কাটিয়েই বাইকটা নিয়ে সামনের দিকে চলে গেল। ওই অবয়বটার চেহারার দিকে খুব একটা খেয়াল করে নাই। যখনই পাশ কাটিয়ে কিছুটা পথ এগিয়েছে, হঠাৎ করে নাওমির কাছে মনে হলো কোনো একটা জিনিস তার কোমর পেঁচিয়ে পেঁচিয়ে গলার দিকে উঠে আসছে। শুধু তাই না, ওই সেম জিনিসটা তার হাত পেঁচিয়ে পেঁচিয়ে আস্তে আস্তে মোটরসাইকেলের যে ব্রেক, দুই হাতের দুই পাশে যেটা থাকে আর কি, অর্থাৎ এক হাতে তো ব্রেক থাকে আর এক হাতে ক্লাচ থাকে, তো এই যেই জায়গাগুলো এই পর্যন্ত চলে এসেছে। দেখে জিনিসটা মনে হচ্ছে চুলের মতো মোলায়েম, আর হচ্ছে এটা মনে হচ্ছে চুলের মতো কিছু একটা আঁশ জাতীয় কিছু। এটা যখন দেখেছে তখন তো নাওমি বুঝতে পেরেছে সে একটা বিশাল বিপদে ফাইনালি পড়েই গেছে। ওই অবয়বটাকে পাশ কাটিয়ে চলে আসলেও ওই অবয়বটা তার পিছু নিয়েছে। হঠাৎ করে নাওমির 2 কাঁধের উপরে খুবই ঠান্ডা হাতের স্পর্শ সে অনুভব করে। নাওমি এবার ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকায়। নাওমি দেখে ভয়ঙ্কর একটা অবয়ব, সাদা কাপড় পরা, তার চেহারা এখন দেখা যাচ্ছে। চোখের জায়গায় কিছুই নেই, কালো 2 গর্ত, তার ভেতর থেকে ধোঁয়া বের হয়ে আসছে, আর দাঁতগুলো এবড়ো থেবড়ো সুচালো, তার ঠোঁটো কাটা, আর মুখটা অনেকটাই ঝলসানো। এইটা দেখার সাথে সাথে নাওমি প্রচন্ড ভয় পায়। সে এমন ভয় পায় সে বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। তো যখন এরকম ঘটনা ঘটে তখন একটা মানুষের কি হতে পারে, তার অনুভূতিটা কেমন হতে পারে, তা তো খুব সহজেই বোঝা যায়। নাওমি যেই জায়গাটাতে বাইক নিয়ে কাত হয়ে পড়ে গিয়েছিল ওইখানে আবার একটা গাছের গুড়ি ছিল। তো ওইখানে পড়ে যাওয়ার পর নাওমি শুধু এতটুকুই অনুভব করেছিল কেউ তার চুল ধরে টানছিল, এরপর তার আর কিছু মনে নাই। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে ওই সময় নাকি ওই অবয়বটা বলছিল, পালিয়ে কোথায় যাবি, তোর মুরগি 2টো আমাকে দে। ওখানকার যে ল্যাঙ্গুয়েজ, সে ল্যাঙ্গুয়েজে বলছিল, বাংলা করলে এটাই দাঁড়ায়, পালিয়ে কোথায় যাবি, তোর মুরগি 2টো আমাকে দে। তো যাই হোক, এরপর তো আর তার সেন্স ছিল না। ওদিকে বাড়িতে ফিরতে দেরি হচ্ছে, পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করছে, কয়েকজনকে জিজ্ঞেস করে, বলে যে সে তো বাইক নিয়ে বের হয়ে গেল। তো ওই রাস্তা দিয়ে পরিবারের সদস্যরা আর একটা বাইক নিয়ে কিন্তু আবার বাজার পর্যন্ত গিয়েছে, নাওমিকে পায়নি। এরপর চিন্তা করলো ও আবার এই পথ দিয়ে আসলো না তো, অর্থাৎ কবরস্থানের পথ দিয়ে আসলো না তো। তখন কয়েকজন মিলে বাইক নিয়ে যখন ওই কবরস্থানের পথ দিয়ে আসছিল, আসতে আসতে একটি জায়গায় নাওমির বাইক দেখতে পায়, নাওমিকে পাশে পড়ে থাকতে দেখে। তখন সেখান থেকে তাকে তুলে আনা হয়। এরপর সকালবেলা তার যখন জ্ঞান ফেরে, তার কাছ থেকে সবাই সব ঘটনা শুনতে পায় যে এই এই ঘটনা ঘটেছে। এরপর স্থানীয় একটি চার্চের পাদ্রির কাছে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ গির্জার পাদ্রির কাছে নিয়ে যাওয়া হয়। তখন ওই পাদ্রি বলে যে তুমি মূলত এই কালো মুরগি নিয়ে আসতেছিলা, এই জন্যই এই ঘটনাটা ঘটেছে। তারপর তো তুমি একটা সেন্সিটিভ জায়গা দিয়ে আসতেছিলা। কালো মুরগিগুলো নাকি অশরীরীদেরকে আকর্ষণ করে। আর ওই পাদ্রি উনি কিছু ওনার ধর্মের নিয়ম অনুযায়ী ঝাড়ফুঁক করেন। দেখা যায় যে এই নাওমির উপর
কোনো অশরীরীর কোনো প্রভাব ওই সময় নাই। তখন ওই ফাদার বলেন যে তোমার উপর কোনো অশরীর প্রভাব দেখা যাচ্ছে না, পরীক্ষা নিরীক্ষা করলাম, মূলত ওই মুরগি দুটো নেয়ার জন্যই সে তোমার কাছে এসেছিল, মুরগি দুটো নিয়ে চলে গেছে, তোমাকে বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্য তার ছিল না। তো এরপর নাওমির সাথে আর কোনো ভৌতিক ঘটনা না ঘটলেও এই ঘটনার আকস্মিকতা এবং ভয়াবহতা তাকে এমনভাবে গ্রাস করে ফেলেছিল, এটা থেকে স্বাভাবিক হতে তার কয়েক মাস সময় লেগেছিল। ওই রকম আহামরি কোনো অসুস্থ সে হয়নি, ফিজিক্যালি অসুস্থ হয়নি, তবে মানসিকভাবে সে বেশ বিপর্যস্ত ছিল, যেটা কাটিয়ে উঠতে কয়েকটা মাস সময় লাগে। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। নাওমি এখন ভালো আছে। তার সাথে পরবর্তীতে আর কোনো ভয়ের ঘটনা ঘটেছে কিনা এই বিষয়ে ভিক্টর খুব একটা বলতে পারে নাই, তবে ওরকম বড় ধরনের কোনো ভয়ের ঘটনা ঘটে নাই। বিশেষ করে এই যে ঘটনাটা ঘটলো এর স্রোতধারায় যে আরো ঘটনা ঘটবে এটার সিকুয়েল অনুযায়ী এরকমটা হয়নি আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে মাছ নিয়ে যাওয়ার পথে মেছোরা ধরে, তারপর পিঠা নিয়ে যাওয়ার পথে বিভিন্ন ধরনের অশরীরা এসে এগুলো চায়, এটা যে শুধু আমাদের দেশেই ঘটে তা কিন্তু না। আমরা জানতে পারলাম সে আফ্রিকার দেশ নাইজেরিয়াতেও এই ঘটনা ঘটে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই ধরনের ঘটনা সারা পৃথিবী ব্যাপী হয়ে থাকে। লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের হরর নাইট এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি হৃদয় ভাই যার কাছ থেকে পেয়েছেন তার নাম ইমরান। এই ইমরান ভাই ভারতের কাশ্মীরের বাসিন্দা। হৃদয় ভাই কাতারে যে ক্যাম্পে থাকেন সেই ক্যাম্পেই ইমরান ভাইয়ের সাথে পরিচয় হয়। খুব ব্যক্তিত্ব সম্পন্ন এবং স্বল্পভাষী মানুষ এই ইমরান ভাই। কথা কম বলেন, যা বলেন মেপে বলেন। কথা প্রসঙ্গে একবার হৃদয় ভাই ইমরান ভাইয়ের কাছে জানতে চাইলেন কাশ্মীরের ভৌতিক ঘটনা সম্পর্কে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, নদী, ঝর্ণা, বরফে মোড়া বনভূমি, এত সৌন্দর্যের মাঝেও কি ভৌতিক ঘটনা ঘটে? এই প্রশ্ন করার পর ইমরান ভাই বললেন যে হ্যাঁ, বিচ্ছিন্নভাবে অনেক ঘটনাই ঘটে, কেউ বিশ্বাস করে কেউ করে না। তবে পেহেলগামের একটি ব্যাপার রয়েছে, এটা একটা লোককাহিনী, লেজেন্ড। এটা কেউ বিশ্বাস করে কেউ করে না। যারা সত্যিকারের ভুক্তভোগী মূলত তাদের মাধ্যম দিয়েই এই বিষয়টা ছড়িয়ে গেছে। অনেকেই সেটা দেখেছে, কখনো কারো ক্ষয়ক্ষতি হয়নি, আবার কখনো কখনো হয়েছে। তো সেই বিষয়টাই মূলত ইমরান ভাই হৃদয় ভাইকে বলেন। তো ইমরান ভাই বলেন যে পেহেলগামের একটা রাস্তা রয়েছে, সেই রাস্তায় খুবই ভয়ঙ্কর একটা চুড়েল থাকে, এক ভয়ঙ্কর ডাইনি থাকে। এই ডাইনির সাথে সাক্ষাৎ হলে বড় ধরনের বিপদ হয়। এই ডাইনি কোথা থেকে এলো, কিভাবে হলো, এই বিষয় নিয়ে খুব একটা কিছু না জানা গেলেও অনেকেই এই ডাইনিকে দেখেছে, অনেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। এরকমই একটি ঘটনা ইমরান ভাই জানিয়েছিলেন। তো ইমরান ভাই উনি বেশ কিছু বিষয়ে বলতে পারেন নাই, যেমন হচ্ছে এক্সাক্ট সময়, তারপরে যাদের সাথে ঘটেছিল তাদের নাম, এই কারণে কিছু ছদ্মনাম ব্যবহার করেছেন হৃদয় ভাই। তো চলুন ঘটনা শুরু করি। এই ঘটনাটি খুব বেশি দিন আগের কথা নয়, 5-6 বছর আগের ঘটনা। তো যে দুজন ব্যক্তি, একজনের নাম অনিকেত আর একজনের নাম কৃতিকা, তারা ভারতের চণ্ডীগড় শহরে বসবাস করতেন। তো বহু বছর পূর্ব পরিচিত থাকার পর তারা বিয়ে করেছিলেন, তাদের জীবন সুখে পূর্ণ ছিল। এই যে কৃতিকা, যে মেয়েটা, ছোটবেলা থেকে তার একটা স্বপ্ন ছিল, সে এই অনিকেতের সাথে নিজেদের গাড়ি চালিয়ে কাশ্মীরের পেহেলগামে যাবেন। লং ড্রাইভ, পাহাড়ি রাস্তা, হিমালয়ের কোলে থাকা ছোট ছোট গ্রাম আর নিঃসঙ্গ প্রাকৃতিক নিসর্গ, এ ছিল তার কল্পনার এক রঙিন চিত্র। তো বিয়ের কয়েক মাস পর তারা দুজনেই সিদ্ধান্ত নেন এবার সেই স্বপ্ন পূরণ করতে হবে। 2 দিন ধরে রাস্তা পাড়ি দিয়ে তারা পৌঁছান জম্মুতে। পাহাড়ের গায়ে গড়ে ওঠা এক রেস্টুরেন্টে ওরা ঢুকেছেন ফ্রেশ হতে, খাবার খেতে। তখন সন্ধ্যার আগে, সন্ধ্যা নামছে আর কি, এরকম একটা সময়। তো রেস্টুরেন্টের মালিক তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা এখন কোথায় যাবেন? তখন অনিকেত বলেন যে আমরা পেহেলগামে যাব। তো মালিক বললেন যে এখন পেহেলগামে যাবেন? এখন তো যাওয়াটা উচিত হচ্ছে না, একে তো পাহাড়ি রাস্তা, অনেক সময় হুটহাট করে পাহাড় ধস হয় রাস্তার উপরে, আর
কিছু দূরে দূরেই সেনাবাহিনী চেকপোস্ট। এতগুলো চেকপোস্ট পার হবেন, তা তো অনেক প্রশ্ন করবে, দেখা যাবে যে রাত্রেবেলা গাড়ি ঘুরিয়ে দিয়েছে। আর এর থেকেও বড় সমস্যা হচ্ছে যে চুড়েল। এই চুড়েলের খপ্পরে যদি একবার কেউ পড়ে তাহলে কিন্তু বড় ধরনের বিপদ আছে। কথা বলার পর ওই ভদ্রলোক বলেন যে আপনারা একটা কাজ করেন, এখানে থাকার মতো খুব ভালো হোটেল রয়েছে। ভালো হোটেল অর্থ যে আপনারা নিরাপদে থাকতে পারবেন, সকালবেলা যাবেন। তো অনিকেত হেসে ওই রেস্টুরেন্ট মালিককে উদ্দেশ্য করে বললেন যে ভাই, আপনি এখন এগুলো বিশ্বাস করেন? এখন টেকনোলজির যুগ, স্মার্টফোনের যুগ, এই যুগে এসেও যদি এসব চুড়েল ফুড়েল বিশ্বাস করেন তাহলে কি হয় নাকি? আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের লং ড্রাইভের অভ্যাস আছে অনেক আগে থেকেই। রাতের বেলা গাড়ি চালাতে আমাদের কোনো অসুবিধা হয় না, আর পাহাড়ি রাস্তায়ও গাড়ি ড্রাইভ করার অভিজ্ঞতা আমার আছে। আর এসব ভূত প্রেত এগুলো আপনাদেরও কল্পনা, সুতরাং এসব বাদ দেন, মন থেকে সব ভূত প্রেত এই বিষয় ছেড়ে ফেলুন। মালিক মৃদু হেসে জানালেন যে ভাই যান, সাবধানে যান। তো অনিকেত আর কৃতিকা তারা রওনা দিল। রাত তখন সবে নামতে শুরু করেছে। পেট ভর্তি করে খেয়ে গাড়ির ট্যাঙ্ক ফুয়েল দিয়ে ফুল করে একটা লোকাল সিম কার্ড কিনে অনিকেত ও কৃতিকা যাত্রা শুরু করে পেহেলগামের উদ্দেশ্যে। প্রথম দিকে রাস্তাটা ছিল স্বপ্নের মতো, আকাশ ভরা তারা, ঝিরিঝিরে ঠান্ডা বাতাস, পাহাড়ের কোলে নেমে আসা কুয়াশা। গুগল ম্যাপে দেখা গেল তাদের গন্তব্যে পৌঁছতে আরো ঘন্টা 3 সময় লাগবে। তারা একটা দীর্ঘ টানেল অতিক্রম করে, যেখানে আলো কম, আর পাহাড়ের মাঝে তৈরি টানেলে ঢোকার পর এক ধরনের প্রতিধ্বনি হয় ইঞ্জিনের শব্দের। এক ধরনের ভয়ের একটা সুর তোলে সেখানে। টানেল পেরিয়ে তারা এক রোমাঞ্চকর পাহাড়ি পথ বেয়ে উঠে আসে। রাস্তার এক পাশে ছিল উঁচু পাথুরে পাহাড়, অন্য পাশে ছোট্ট নদী, তারপরে ঘন জঙ্গল। গাড়িতে তারা গান ছেড়ে দেয়, কথা বলে, নিজেরা নিজেদের মধ্যে করে হাসাহাসি করছে। কিন্তু একটা সময় খেয়াল করে আর কোনো গাড়ি নেই আশেপাশে। কিছু কিছু গাড়ি তাদেরকে অতিক্রম করে চলে গিয়েছে, সামনে থেকে এসেছে, পেছন থেকে গিয়েছে, কিন্তু এখন কোনো গাড়ি দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁটায় তখন মোটামুটি রাত 9টা পার হয়ে গেছে, 10টা তো পার হয়েছেই, এরকম একটা সময় আনুমানিক। তারা যে রাস্তায় ছিল, হঠাৎ করে তাদের কাছে মনে হলো তারা বিভ্রান্তিকর ভাবে অন্য রাস্তায় চলে এসেছে, যেটা তাদের গুগল ম্যাপে আগে থেকে দেখা যায়নি। হঠাৎ করে তারা কোন রাস্তায় আসলো? তারা এটাও খেয়াল করলো তাদের জিপিএস বন্ধ হয়ে গেছে, মোবাইলেও নেটওয়ার্ক নেই। তারা বুঝতে পারছিল না তারা আসলে কোন পথে যাচ্ছে। হঠাৎ করে পাহাড়ি কোন এক ঘূর্ণি পথে তারা চলে এসেছে। অনিকেত তো গাড়ি ড্রাইভ করছিল, হঠাৎ করে তার কাছে মনে হলো তার হাতে থাকা গাড়ির স্টিয়ারিংটা অদ্ভুতভাবে ভারী হয়ে উঠেছে। এরপর ঢক ঢক করে গাড়ির ইঞ্জিনের দুটো শব্দ হলো, এরপর ইঞ্জিন বন্ধ হয়ে গেল। অনিকেত অনেক চেষ্টা করেও গাড়িটা স্টার্ট করতে পারল না। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। কৃতিকা অনেকক্ষণ ধরে মোবাইলের একটু নেটওয়ার্ক আনতে সক্ষম হয়, হাত উঁচু করে এদিকে ওদিকে মোবাইল ঘোরাচ্ছিল, একটু নেটওয়ার্ক পেয়েছিল। তখন পুলিশের যে ইমার্জেন্সি নাম্বার, হটলাইন নাম্বার, সেখানে ফোন করতে সক্ষম হয়, কিন্তু লোকেশন বলতে পারছিল না, কারণ তাদের জিপিএসটা অন ছিল না। পুলিশ বলে যে আপনারা গাড়ি থেকে নামবেন না, ভেতরেই থাকুন, আমরা আপনাদের অবস্থান ট্র্যাক করার চেষ্টা করছি, আর আমরা আপনাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি। একথা বলার পর পুলিশ ফোন রেখে দেয়। ওরাও সাহায্যের অপেক্ষায় থাকে, গাড়ির ভিতরেই ছিল। হঠাৎ করেই এই অনিকেত গাড়ির লুকিং গ্লাসে পেছন দিকে একটা আলো দেখতে পায়। অনিকেত তখন কৃতিকাকে জানায় যে কৃতিকা দেখো, মনে হয় পুলিশ চলে আসে আমাদেরকে উদ্ধার করতে। ভালো কথা, তারা গাড়ির মধ্যেই বসে আছে। কিন্তু অনিকেত দেখতে পেল যে এই যে আলোটা, এই আলোটা না আর আগাচ্ছে না। আলোটা শুরুতে একটা বিন্দুর মতো যেরকম হয়েছিল, এখনো সেই বিন্দুর মতো হয়েই দূরেই স্থির হয়ে রয়েছে, মানে ওই আলোটা যেখানে ছিল ঠিক সেখানেই রয়েছে। এই দৃশ্য দেখার পর অনিকেত কৃতিকাকে বলছে যে কৃতিকা, আমি একটু নেমে যাই, মনে হচ্ছে যে ওরা আমাদের অবস্থানটা শনাক্ত করতে পারছে না, আমাদেরকে ফোনেও পাচ্ছে না, আমাদের অবস্থানটাও শনাক্ত করতে পারছে না, আমি একটু নেমে হাত ইশারায় ডাকি বা ওই আলোর দিকটাতে এগিয়ে যাই। কৃতিকা বলে যে না না, তুমি নেমো না, এখন অপরিচিত জায়গা। তখন অনিকেত বলে আরে না, কিচ্ছু হবে না, পুলিশই হবে, তাছাড়া এত তাড়াতাড়ি এখানে তো অন্য কোনো আলো আসার কথা না, আমি বেশি দূরে যাব না, আর হাতে একটা ছুরিও নিলাম, কোনো সমস্যা হলে আমি তোমাকে ডাক দিব। এই কথা বলে অনিকেত গাড়ি থেকে নেমে হাঁটা দেয় ওই আলোর দিকটাতে।
এদিকে অনেকক্ষণ হয়ে যায়, অনিকেত আর আসে না। কৃতিকা তো চিন্তায় পড়ে যায়, গাড়িতে একা একা বসে সময় পার করছে। হঠাৎ করে গাড়ির ছাদে ধুমধাম শব্দ শুরু হয়। মনে হচ্ছে গাড়ির উপরে কেউ বড় কিছু দিয়ে আঘাত করছে। কাঠ জাতীয় কোনো কিছু দিয়ে গাড়ির উপর আঘাত করে যেরকমটা শব্দ হয়, মনে হচ্ছে ওরকম শব্দ। এরকম শব্দ হঠাৎ করে সে পেয়ে চমকে ওঠে, চিৎকার করে অনিকেতকে ডাকতে থাকে। অনিকেতের কোনো শব্দ না পেয়ে কৃতিকা তো কান্নায় ভেঙে পড়ে। একটা সময় ভয় আর সইতে না পেরে সে গাড়ির দরজা খুলে নেমে অন্ধকারে দেয় এক দৌড়। এদিকে রাস্তাঘাট তো সে চেনে না, কোন দিকে দৌড় দিচ্ছে, কি করছে শুধু বুঝতে পারছে না। একটা জায়গায় যে সে হোঁচট খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর পেছন দিকটাতে তাকায়, অর্থাৎ গাড়ির দিকে তাকায়। গাড়ির দিকে তাকানোর পর এক বিভীষিকাময় দৃশ্য সে দেখে, যেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কৃতিকা দেখে যে তাদের গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে তার পাশেই একটি গাছ। এই গাছের একটা ডালের ভেতরে তার স্বামী অনিকেত গেঁথে রয়েছে। অর্থাৎ ওই ডালের যে চোখা অংশ, সেই চোখা অংশ তার শরীরের ভেতরে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে তার শরীরটা ডালের ভেতর দিকে ঢুকে এসেছে। আর ওই ডালটা এক ভয়ঙ্কর নারী অবয়ব বারবার নাড়াচ্ছে। ওই ডালটা নাড়িয়ে সে কি করছে, ওই গাড়ির যে ছাদ সেই ছাদে আঘাত করছে। একবার আঘাত করে ডালটা উপর দিকে উঠে যায়, আবার আঘাত করে, একই কাজ সে করেই যাচ্ছে। এই দৃশ্যটা যখনই কৃতিকা দেখেছে, সে প্রচন্ড জোরে এক চিৎকার দেয়। ওই চিৎকারের পর ওই অবয়বটা তখন কৃতিকার দিকেও তাকায়। কৃতিকা এবার বুঝতে পারে যে ওই অবয়বের শাড়ির বিভিন্ন জায়গায় তার স্বামীর রক্তের দাগ লেগে আছে, তার মুখ বেয়েও রক্ত পড়ছে। যদিও বা তখন অন্ধকার ছিল, কিন্তু চাঁদের আলোয় মোটামুটি ভালোই বোঝা যাচ্ছিল। এছাড়া তাদের গাড়ির সামনের হেডলাইট কিন্তু চলছিল, পেছনের ইমার্জেন্সি লাইটও জ্বালানো ছিল। তাই ওই জায়গাটা যে একদম অন্ধকার এটা বলা যাবে না। প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে কৃতিকা অজ্ঞান হয়ে যায়। কৃতিকার যখন জ্ঞান ফেরে তখন সে এক হসপিটালের বেডে। তার প্রথম প্রশ্ন, অনিকেত কোথায়? শুরু থেকে উত্তর দেয় না। এক নার্স মাথা নিচু করে বলে, আপনার স্বামী আর জীবিত নাই। পুলিশ তাকে জানায়, লোকেশন ট্র্যাক করে তারা গাড়ির কাছে পৌঁছায়। দেখে গাড়ির ছাদের উপর একজন পুরুষের ক্ষতবিক্ষত দেহ, আর নিচে অচেতন অবস্থায় পড়ে আছে আরেকজন নারী। তারা বুঝতে পারে যে যারা পুলিশকে কল করেছিল এরাই তারা, কারণ তাদের কাছে ফোনটা ছিল, ওই ফোনের লোকেশনও ওইখানেই ট্র্যাক করা হয়। পুলিশ সেই গাড়ি চেক করে দেখে গাড়ির কোনো যান্ত্রিক সমস্যা ছিল না। পুলিশের বিশেষজ্ঞ টিম জানায় গাড়ির ইঞ্জিন, ফুয়েল সবকিছু ঠিকঠাক ছিল, ফুয়েল ট্যাঙ্কও সব ঠিকঠাক ছিল। কৃতিকা যেই জিনিসটা দেখেছে সেটা পুলিশকে জানায়। তখন পুলিশ তো এই বিষয়গুলো ওইভাবে নিশ্চয়ই নোট করতে পারবে না, যেরকম প্যারানরমাল কোনো কিছু হয়েছে। পুলিশ তখন যেটা লেখে সেটা হচ্ছে হিংস্র কোনো পাহাড়ি প্রাণীর আঘাতে অনিকেতের মৃত্যু হয়েছে, কারণ অনিকেতের বডির বিভিন্ন জায়গায় আঁচড়ের চিহ্ন ছিল। কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয়, ওই রাস্তাতে এসে পরবর্তীতে নাকি ওই ডালে কোনো রক্তের ছোপ বা রক্তের দাগ দেখেনি, কিন্তু অনিকেতের পেট চিরে ভারী কিছু যে এফর ওফর হয়ে বেরিয়ে গেছে এটা কিন্তু স্পষ্ট ছিল। এই যে চুড়েলের ঘটনা, এটা বেশ আলোড়ন ফেলেছিল। এরকম অসংখ্য ঘটনা ওই রাস্তায় এই চুড়েলকে নিয়ে নাকি রয়েছে। রাতের বেলা পেহেলগামের পাহাড়ি রাস্তায় মানুষজন চলতে ভয় পায়। সবসময় যে এরকম ঘটনা ঘটে তা না, বেশ বড় ধরনের বিরতি দিয়েই এই ধরনের ঘটনা ঘটে। আসলে এই চুড়েলকে কোত্থেকে এলো এটা নিয়ে অনেকের মধ্যেই বিভিন্ন ধরনের কথা প্রচলিত রয়েছে। পাহাড়ি এই চুড়েলটা ওই এলাকার এক লোককাহিনীর মতো, একটা লেজেন্ড। আর সেই ঘটনাটি মূলত ইমরান ভাই হৃদয় ভাইকে বলেছিলেন, আর সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা। প্রিয় লিসেনার্স, নেপালের রাস্তাতেও কিন্তু এরকম কিছু ঘটনা আছে, যেটা আমরা অমীমাংসিত রহস্য এপিসোডে শেয়ার করেছিলাম। এরকম বিভিন্ন জায়গাতেই এরকম শোনা যায়, বিভিন্ন রাস্তাতে এরকম আছে। বাংলাদেশের এয়ারপোর্ট রোডে রয়েছে, তারপর কক্সবাজারে যাওয়ার পথে চকরিয়া যে জায়গাটা সেখানে রয়েছে, এছাড়া পার্বত্য এলাকায় বেশ কিছু জায়গা এরকম রয়েছে। ঠিক তেমনি সারা পৃথিবীতেই
এরকম রাস্তা বিভিন্ন জায়গাতে রয়েছে যেখানে প্যারানরমাল কিছু এন্টিটি বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ঘটনা 2000 সালের ঘটনা। সেদিন নর্মালি পড়াশোনার প্যারা যাচ্ছিল, হঠাৎ করে একদিন টিফিন টাইমে, রেগুলার প্রতিদিন স্কুলে যেতেন, স্কুলে যাওয়ার একদিন ওই দিন টিফিন টাইম আর বাবা মা হঠাৎ করে, মানে টিফিন টাইমে বাবা মাকে দেখতে পায় নিচে, বাবা মা পারমিশন নিয়ে ওর ছুটি নিয়েছে। হঠাৎ করে ছুটি কেন? পরে বাবা মার সাথে আপনার গাড়িতে উঠার পরে জানতে পারে যে ওনার দাদু মারা গেছেন। আমি যে ভাইয়ের কথা ঘটনা বলছি তার নাম হচ্ছে প্রমিত, উনি একজন হিন্দু ব্যাকগ্রাউন্ডের মানুষ আর কি। তো দাদু মারা গেছে, ওনার খুব মন খারাপ হয়ে যায়, ওনাকে খুব আদর করতো আর কি। মনটা এত খারাপ হয়ে যায় যে যেতে যেতে ওনার বেশ খারাপ লাগে, তো চিটং রওনা দিয়ে দেয়। চিটং পৌঁছানোর পরে ওনাদের বাড়ির লোকজন সবাই, ওখানে ওনার দাদু খুব ফেমাস ছিলেন, তো আশেপাশের লোকজন সবাই জড়ো হয়েছিল। তো রিচুয়াল শেষ করার পরে এই যে বিলের ঘটনা বলছিলাম, সেই বিলে ওনার লাশ নিয়ে যায় পোড়ানোর জন্য। আশেপাশে সবাই, অনেক মানুষই গিয়েছিল আর কি লাশ পোড়াতে। তো লাশ ধরে নিয়ে আগুনে দিয়েছে আর কি। তো ওখানে আপনার ডিপেন্ড করে কে কিভাবে লাশ পোড়ায়। অনেকে চন্দন কাঠের লাশ পোড়ায়, মানে যে যেরকম বড় লোক সে বা যার যেরকম টাকা আছে সে সেরকম ভাবে লাশ পোড়ায় আর কি। তো ওনার লাশ পোড়ানোর সময় সন্ধ্যা 6টা বেজে যায় পোড়াতে। তো একটা লাশ, উনি বললেন যে একটা লাশ নাকি পোড়াতে, মানে ক্রিমেশন কমপ্লিট করতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। তো কেউ কেউ ঘি দেয় বা ঘি দিয়ে পোড়ায়, অনেকেই ডিফারেন্ট ভাবে স্টাইলে পোড়ায় আর কি। তো ওনাদের লাশ পোড়ানোর মাঝখানে রাত তখন 9টা কি 10টা বাজে, এমন সময় পড়ছে আর কি। ওই সময় ডেড বডি পড়ছে। উনি বলছিলেন যে এটা ওনার জীবনের প্রথম কোন ডেড বডিকে পোড়াতে দেখা আর কি, পুড়তে দেখা। হঠাৎ করে, এটা তার দাদুর বয়সকে 75 to 80 হবে, হঠাৎ করে একটা লোক ঠিক 10টার দিকে তাদের ঘাড়ে হাত রাখে, এবং তার ফ্রেন্ডরা ছিল, তার 8-10 জন ফ্রেন্ড ছিল, তার দাদুর বন্ধু বান্ধব ছিল, তার বাবার বন্ধু বান্ধব ছিল, বাবা ছিলেন। হঠাৎ করে তার বাবা বলে, যাই চলো, চলে যাই বাড়িতে চলো। তো এই বন্ধু বান্ধব বলছে যে যাওয়ার দরকার নেই, থাকো কিছুক্ষণ আমাদের সাথে, থাকো, একদম শেষ করে যাও, তোমার তো রেসপন্সিবিলিটি আছে, তোমার তো দাদু হয়, রেসপন্সিবিলিটি আর আছে যেহেতু, থাকো এখানে, একটা পর্যায়ে আমি তোমাদেরকে বাসায় নেব। তো মুরব্বীরা বলছিল ঠিক আছে বাবা তুমি চলে যাও, আমি ওকে নাম আমার বাড়িতে পৌঁছায় দিব না, সমস্যা নাই। তখন হঠাৎ করে তার কাঁধে একজন হাত রাখলো, হাত রেখে বলল, বাবা দাদুরা, আমার নাম রতন, আমি তোমার দাদুর খুব ঘনিষ্ঠ বন্ধু, ছোটবেলার বন্ধু, আমার বাড়ি এখান থেকে একটু দূরে। তো এই জায়গায় একদিন একটা লাশ পুড়িয়েছিলাম, একটা ঘটনা শেয়ার করি, শোনো। তোমরা তো এখানেই আছো, ঘটনা শোনার সময় কেউ ভয় পাবা না তো? বলে না আপনি বলেন। মুরব্বী মানুষ একটা ঘটনা বলছে, হঠাৎ করে মানে একটা লাশ পুড়ছে পাশে, একটা ঘটনা শোনাটা কিরকম লাগে না? তারপর বলছে ঠিক আছে বলেন আপনি। বলে ঘটনাটা অনেক আগের। ওই মহিলা লোকটা বলছিলেন, বয়স্ক লোকটা, রতন দাদু যে ছিলেন, তিনি বলছেন ঘটনাটা অনেক আগের, তখন আমি সবে মাত্র বিয়ে করেছি, 7 দিন হয় বউ ঘরে তুলেছি। তো আমাদের উত্তর দিকে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে একটা মেয়ে ছিল, নাম হলো রিনা। আমি খুব আদর করতাম ওকে, আমাকে দাদা দাদা করে ডাকতো, আমি খুব আদর করতাম মেয়েটাকে। তো ওই মেয়েটা ছিল আমার এক কাকার মেয়ে, আমি রাসু কাকা নাম। আমি প্রতিদিনই মেয়েটাকে দেখতাম। হঠাৎ করে বাড়িতে পৌঁছালাম, সন্ধ্যার দিকে পৌঁছানোর পর শুনতে পারলাম যে মেয়েটা মারা গেছে। গতকালকে মেয়েটাকে দেখলাম উঠানে খেলছে, দৌড়াচ্ছে, 17 বছর একটা মেয়ে। কোন একটা ঘটনা ঘটে যার কারণে বিষ খেয়ে সে মেয়েটা আত্মহত্যা করে। এটা একটা সুইসাইডাল কেস ছিল। তো অনেক আগের ঘটনা। তো এত আগে পুলিশকে ডাকাও অনেক দূর পাড়ি দিতে হতো, যেহেতু অনেক অজপাড়া গায়ের মধ্যে ছিল ঘটনাটা। তো ওই দিনই রাতের বেলা আর আশেপাশে সমাজে চক্ষু লজ্জা ছিল। যেহেতু ওই দিন প্রচন্ড বৃষ্টি ছিল, আর মানে কাদা, মানে উনি বলে যে কাদা টাদা, হাঁটু সমান কাদাটা পেরিয়ে আমি ওই বাড়িতে যাই। এই যে বাড়ির মহিলারা কান্না করছে, কিন্তু পুরা গ্রাম, পুরা আশেপাশের বাড়ি যে মাত্র 5 জন মানুষ, আমি সহ, ওই লোক সহ, রতন দাদু সহ আর কি, 5 জন মানুষ। বলে যে ঘটনা শোনার সময় ওই ছেলেদেরকে বলছিল, যে ভাইরা ঘটনা শেয়ার করছে, সে ভাইরা বলছে দেখো তোমার ডান পাশে একটা কলা বাগান আছে, মানে কলার ক্ষেত আছে, তুমি এখানে দেখো, ওই জায়গাটা তাকিয়ে থেকো, আমার ঘটনা এটার সাথে রিলেটেড। তো বলতে বলে যে লাশ, এত বৃষ্টি থামার কোনো নাম নাই, এই লাশ পোড়াবো কিভাবে? প্লাস রাসু কাকারা যেই লোকের মেয়ে মারা গেছেন তারা অতটা রিচ না, আর লাশকে রেখে পরের দিন পর্যন্ত ওয়েট করার মতো অবস্থা নাই, আর বৃষ্টির সময় লাশ পোড়ানো সবচেয়ে কঠিন। বলে যে এই 4 জন আমরা লাশ ধরলাম, এবং যে লোক রাসু কাকা ছিলেন তিনি হাঁটছিলেন না, এই কাদা পারি আমরা এই বিলের কাছে আসি,
এই বিলের কাছে এসে লাশকে প্লেস করে একটা রাবার গাছের নিচে। মোটামুটি বৃষ্টি তখন কিছুটা কম লাগছিল, আমরা কাঠটার জোগাড় করে নিয়ে মোটামুটি লাশকে বসিয়ে দিই পোড়ানোর জন্য। তো ওনারা পোড়ানোর জন্য বসিয়ে দেওয়ার পরে আপনার লাশকে স্টার্ট করে দেয় হঠাৎ করে। আর ওই দিন বর্ষাকাল, তো উনি বলছেন যে ওনারা হচ্ছে ওই দিন হানে দিন খাওয়া টাইপ লোকজন। আচ্ছা। তো বর্ষাকাল, পাশে বিল, মাছ নাকি মানে একদম টইটুম্বুর, মানে মাছের নড়াচড়া সাউন্ড পাচ্ছে। ওরা যে লুঙ্গি যদি ফেলি মাছ চলে আসবে, মানে অনেক মাছ। বলে যে এই লোভ সামলাতে পারলাম না, 5 জন মিলে 3 জন এখানে থাকলো, আমি আর আমার এক বন্ধু, ওনারা গেলেন হচ্ছে মাছ ধরতে ওই কলা বাগান থেকে কাছাকাছি বিলের মানে ঘাটের মতো আর কি। বিল থেকে মাছ ওরা নিয়ে ফেলেছে, মানে একটা কলা পাতার মধ্যে মাছ রেখেছিল, কারণ কোনোভাবে মাছগুলা লুঙ্গির মধ্যে পেঁচিয়ে বাইরে নিয়ে যাবে এরকম প্ল্যানিং আর কি। তো প্রথম খাপে যতটুকু মাছ নিয়ে আসে সেটা আপনার ডাঙ্গা ঘাটে রেখে আবারও দ্বিতীয়বার দেওয়ার সময় হঠাৎ করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা। সাদা কাপড় পরা একটা মেয়ে ওই কলা বাগানের ঠিক কোনা দিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল যে এটা কি রিনার পরিচিত। রাত তখন 10টা 11টা 12টা বাজে, তখন গভীর রাত। রিনার তো কারো হওয়ার কথা না। একটু আগাই দেখি না, টর্চ লাইটটা মারি। টর্চ লাইটটা মারে দেখে যে কাউকে দেখা যাচ্ছে না, টর্চ লাইটে কোনো কিছু ভিজিবল না। টর্চ লাইট বন্ধ করলেই 5-6 সেকেন্ডের মধ্যে সেটা ভিজিবল হয়ে যায়। কি ব্যাপার, কাহিনী কি? একটু আগাই উনি, আগানোর পর দেখে রিনা দাঁড়িয়ে আছে, যে মেয়েটা সুসাইড করেছে। আচ্ছা। ওইখানে দাঁড়িয়ে আছে। উনি আর কোনো কিছু না ভেবে চিন্তা করে যা খবর হবে, মাছ টাছ গেছে, যা উঠাইছিলাম ওটা ফেলে উনি ওই যেখানে লাশ পোড়াচ্ছিল সেখানে চলে আসে। আর ওনাদের সাথে যেহেতু ওনারা হেল্প করেছিল, তো ওনার সাথে একটা রামদা ছিল, ওই রামদাটা অনেক কাঁধের মধ্যে ঝুলিয়ে বলে যে ভাই আমি গেলাম, বাসায় বউ আছে, বাচ্চা আছে, বউ আছে এবং ভাইটাই আছে, বাবা মা আছে, আমাকে বাসায় যেতে হবে। তো উনি তাড়াতাড়ি ওনাকে মানে বিদায় টিদায় না নিয়ে তাড়াতাড়ি চলে আসে। তো বিল ক্রস করে রাস্তায় উঠে এসে রাস্তা মানে আপনি ওনার ঘর থেকে আবার বিলটা দেখা যায় আর কি, ওই জায়গাটা দেখা যায়। উনি ওনার বাড়ির সামনে একটা সাঁকো আছে, ছোট্ট একটা চ্যানেলের মতো ছিল, এই সাঁকোটা ক্রস করে ওনার ঘর। আচ্ছা। তো সাঁকোতে প্রথমে পাড়া দিবে এবং তার পিছনে একটা আম গাছের সাথে একদম আম গাছটার পিছনে দুধু ক্ষেত আর কি, ধান ক্ষেত। হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে আসছে, ঘুমটা পরা একটা মেয়ে দৌড়ে আসছে। হাত উঁচিয়ে কাউকে যদি আটকানোর জন্য যেভাবে দৌড়াতে হয় সেরকম ভাবে দৌড়াচ্ছে। উনি দেখলো যে একটা মেয়ে দৌড়াচ্ছে, টর্চ মেরে চেহারা দেখার চেষ্টা করলো যে চেহারা বোঝা যায় কিনা। দেখে যে চেহারা তো বোঝা যাচ্ছে না, কিন্তু সারা শরীরের অলংকার, গয়না সব চকচক চকচক করছে। তো উনি প্রায় অর্ধেক চলে এসেছিল। কি কাহিনী, এটা কি চোর নাকি অন্য বিয়ের পর আসর থেকে পালিয়েছে? এরকম গয়না গাটি তো পরে কোনো মেয়েকে কখনো দেখি নাই। আচ্ছা। হঠাৎ করে সাউন্ড আসতে থাকে, এই ভাগ, ওখানে দাঁড়িয়ে আছে, ভাগ ওখান থেকে, আজকে শেষ হয়ে যাবি। হঠাৎ করে তিনি সাঁকোর শেষ মাথায়, মানে ওনার বাড়ির সাইডের শেষ মাথায় চলে আসতে দেখে ওই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। তো উনি খুব ভয় পেয়ে যায়, ওনার শরীরে জ্বর চলে আসে। উনি বুঝতে পারছিলেন যে ওনার শরীরে জ্বর চলে এসছে, আর বৃষ্টি পড়ছে তো ওই মুহূর্তে, সারা শরীর ভেজা, শীত লাগছে, শীতে কাঁপছে। এমন সময় নম স্টাইলে সে নিচে নেমে যায়। আর ওই মহিলাটা বলতে থাকে, ওই মহিলাটা কিন্তু রিনা না, ওই মহিলাটা বলতে থাকে আজকে তোর কল্লাটা ফেলে দিব। এটা বলতে বলতেই কিছুক্ষণের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। উনি আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই। উনি দৌড়ে তার ঘরের মধ্যে পিছলে যেভাবে পারে, এর মধ্যে 2-3 বার পড়েও গেছে। আচ্ছা। ঘরের মধ্যে ঢোকার পরপরই সে দরজা জানালা বন্ধ করে ফেলে। সাউন্ড আসতে থাকে রাসেলের বাড়ি থেকে, ও রতনদা, আমার খুব কষ্ট হচ্ছে, রতনদা আমাকে একটু বাঁচান, আমি পুড়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, আমার সারা শরীর জ্বলতেছে, রতনদা আমাকে একটু বাঁচান। রিনার ভয়েস আসতে থাকে তার ঘর থেকে, তিনি রিনার ভয়েস পেতে থাকেন এবং অনেকক্ষণ যাবত পেতে থাকেন। তো উনি দরজা মানে জানালা হালকা করে ফাঁকা করে দেখেন যে দূর থেকে ওই ডেড বডি এখনো পুড়ছে, তখনও পুড়ছিল। আচ্ছা। তো ওই মুহূর্ত পর অনেক সময় পার হয়ে যায়, কিন্তু সারা রাত তিনি এরকম শব্দ শুনতে থাকেন, রতনদা আমাকে বাঁচান, রতনদা আমাকে বাঁচান। পরের দিন সকালবেলা শুনতে পারে যে 17 ঘন্টা সেই লাশটা 17 ঘন্টা পোড়ার পরে, বিশেষ থামার পরে আস্তে আস্তে উনি লাশটা পোড়াতে পারে আর কি। আচ্ছা। তো এই পর্যন্ত এতক্ষণ লেগেছে এ পর্যন্ত। পরে উনি মানে বলে যে রিনার ভয়েসটা আমি একদম প্রপারলি শুনতে পান। পরবর্তীতে অনেকদিন জ্বর ছিল তার, এরপরে সুস্থ হয়ে যায়। পরে উনি বলে যে এটাই ছিল ওনার ঘটনা।
জি ভাই, এটা একটা লাশ রিলেটেড একটা ঘটনা। এটা আজ থেকে আপনার 2012-র দিকে একটা ভাইয়ের সাথে আমি মোটামুটি একটা পার্ট টাইমে রাত্রের বেলার দিকে ওনার যখন উনি লাশ ডেলিভারি কন্ট্যাক্ট করে, ওটা আর কি বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে উনি পৌঁছে দেয় আর কি। এই কন্ট্যাক্টটা উনি প্রায় সে রাত্রের বেলায় করতো। আচ্ছা। তো এরকম একটা সময় ঈদের আগে 2012-র সময় ঈদের আগে প্রায় 8-9 দিন আগে উনি আমাকে নক করে যে এরকম মিনাজ, আমার তো যে সহকারীটা ছিল সেটা তো নেই এখন। উনি মোটামুটি আমার সাথে সব ব্যাপারে শেয়ার করতো। ওই সুবাদে আর কি আমার বলে ফেলে যে তুমি কি যাবা নাকি, একটু তোমার ঘোরা হলো, দেন কিছু পয়সা তোমার আর্ন হলো। তো ওই সময় ভালো রেট ওটা ভালো রেটে ওটা ডেলিভারি উনি নেয়, প্রায় ওই সময় আপনার 10,000 টাকা রাতে বেলা। তো উনি আমার বলছে জাস্ট তুমি 3,000 টাকা তোমাকে আমি খুশি হয়ে দিয়ে দেবো। তো ভালো কথা আমি এক কথায় রাজি হয়ে গেলাম। লাস্টটা ডেলিভারি করতে হবে আপনার শেরেবাংলা নগর হাসপাতাল থেকে, এটা আপনার ফেনী সদরে যাবে আর কি। ওকে। তো লাস্টটা ভাইয়া বলে রাখি, লাস্টটা আপনার ওনার আত্মীয়রা কেউ লাশের সাথে যাইতে রাজি হয়নি, জাস্ট আমি আর আমার ভাইয়া। ওনার নাম হলো সাইফুল ইসলাম সুমন। উনি 2014-তে আপনার একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। তো আজকে ওনার কথাটাই আমি আবার বলতে পারছি, 2012 একটা ঘটনা। তো উনি লাস্টটা যখন ডেলিভারি নেয় তো তখন প্রায় রাত 10টা বেজে গেছিল। তো ওইখান থেকে আগারগাঁও থেকে আমরা ডাইরেক্ট রওনা দিই আপনার সায়দাবাদ হয়ে আপনার চিটাগং রোড হয়ে উঠি। তো ভাইয়াকে আর কি জিজ্ঞাসা করতেছিলাম রাস্তায় মাঝপথে যাওয়ার পথে, ভাইয়া আপনার সাথে যে লাশ নেন বা লাশের এই যে ডেলিভারিগুলো আপনার নেন, তো আপনার কোনো ভয়ের ঘটনা আছে কি না? তখন উনি আমার বললেন, না এসব শুনে না, তুমি এসব শুনলে হয়তো ভয় পাবা, এমনি তো লাশ নিয়ে যেতেছে, এটা একটা বিশাল ব্যাপার, তারপর তুমি প্রথম আসছো, দরকার নেই। অনেক জোরাজোরি পর উনি রাস্তায় যাওয়ার পথে ড্রাইভিং করতেছে আর ওনার কাছ থেকে শুনতে চাইতেছে যে আসলে উনি কোনো এক্সপিরিয়েন্স ওনার সাথে হয়েছে কিনা। তো উনি এক পর্যায়ে বলা শুরু করলো, চিটাগং রোড পার হওয়ার পরই উনি বলতে শুরু করলো। তো এরকম ঘটনা ছিল এরকম 1998-র দিকে এরকম একটা রোড অ্যাক্সিডেন্টে অ্যাম্বুলেন্স রোড অ্যাক্সিডেন্টে টোটাল একটা ফ্যামিলির 8 জনই মারা যায়। আচ্ছা। ওইটা আর কি ওই লাশের অ্যাম্বুলেন্সটা উনি ওনার যাত্রাপথে উনি দেখতে পায় আর কি। সেটা হলো উনিও তখন 1997 থেকে আপনার ড্রাইভিং শুরু করেন। 98 দিকে উনি এটা ওনার সাথে হয়েছে আর কি। তো বলতেছে যে আমি এরকম কুমিল্লা চান্দিনা হয়ে আমি চিটাগং রোড হয়ে কুমিল্লা চান্দিনা হয়ে যাচ্ছি। এটা যাওয়ার পথে আমি ওই অ্যাম্বুলেন্সটা যেটা আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক ওরকমই একটা অ্যাম্বুলেন্স ওনার পাশ হয়ে যাচ্ছে খুব হাই ভোল্টেজের সাইরেন দিয়ে, এবং এটা আপনার খুব বিকট সাউন্ড দিয়ে যাচ্ছে, যা মনে হচ্ছে যে উনি ভাইয়া আর কি গ্লাস আপনার ওনার যে নোয়া গাড়িটা সেটা ওনার গ্লাস লক করে রেখেছিল। তো ওই গ্লাসের ভিতর দিয়েও মনে হয় যে সাউন্ডটা খুব হাই ভাবে আসতেছে। তো এক পর্যায়ে উনি দেখতেছে যে একবার উনি ওনার গাড়িটা নিয়ে সামনে আগাচ্ছে আর ওই গাড়িটা ওনার পিছে ইয়ে করতেছে, একবার আগাচ্ছে একবার পিছাচ্ছে, এভাবে করে ওনারা প্রায় চান্দিনা হয়ে আপনার সাত্তার হয়ে এভাবে ওনারা টোটালি এভাবে যাওয়া লাগে। একটা পর্যায়ে হয় কি উনি এটা বেশ ভয় পেয়ে যায়। উনি একা তখন ওই সময় একা, ওনার সাথে সহকারী ছিল না, উনি একা আর কি ড্রাইভিং করতেছিল। তো একটা পর্যায়ে উনি মাইক্রোটা উনি থামানোর পরে উনি দেখতে চাইছে যে আসলে অ্যাম্বুলেন্সটা কি করতেছে। তো একটা পর্যায়ে উনি দেখে যে অ্যাম্বুলেন্সটা আশেপাশে কোথাও নেই, ওনার সামনে নেই পিছনে নেই। উনি নেক্সট টাইম আবার গাড়ি স্টার্ট করে আস্তে আস্তে আবার চালানো শুরু করে। বিশেষ করে ছাতার হয়ে দাগন ভাইয়া এটা টোটালি একটা ফেনী একটা রুটে পড়ছে। ওই রুট পর্যন্ত যাওয়া পর্যন্ত উনি এটা নেক্সট টাইম আবারও দেখতে পায়, এবং দেখার এক মাঝে
উনি একটা মসজিদের সামনে এটা গাড়িটা উনি স্টপ করে। এখন উনি তো ভীষণ ভয় পেয়ে গেছে। একে তো উনি একটা লাশ ক্যারি করে নিয়ে যাচ্ছে, ওনারটাও লাশ ছিল। আর পিছনের যে গাড়িটা সেটা তো আগেই মানে এটা আপনার বেওয়ারিশ একটা অ্যাম্বুলেন্স ছিল, যেটা কোনো মানে বেপাত্তা, মাঝে মধ্যে আসতেছে, মাঝে মধ্যে আপনার চলে যাচ্ছে এরকম। তো একটা পর্যায়ে উনি ওই মসজিদের সামনে, বিশাল একটা মসজিদের সামনে গাড়িটা স্টপ করে তখন উনি ভীষণ ওই সময় মানে ভালো পরিমাণ ভয় পেয়েছে। এবং সাথে সাথে উনি মসজিদের ভিতরে ঢুকে এবং ভিতরে হয়তো মুয়াজ্জিন বা যে কেউ হয়তো ছিল তাকে আর কি নক করে উনি ব্যাপারটা বলে যে এখন আমি আসলে একটু রাতটা আপাতত আমি ফজর নামাজের আগ পর্যন্ত আমি আপাতত থাকবো, অলরেডি তো 3:30 বেজে গেছে, দেন আমি যদি আমাকে একটু হেল্প করেন বা আমার একটু উপকার হয়। তো মুয়াজ্জিনে বুঝতে পারছে উনি বিশাল পরিমাণ ভয় পেয়েছে প্রথম ওনার ড্রাইভিং অবস্থায়, লাইফ হিস্ট্রি। তো একটা সময়ে উনি বলল যে এটাই ছিল আর কি আমার ইয়াটা। আচ্ছা। তো আমাদের গাড়িতেও কিন্তু লাশ ছিল, আমিও ভয় পেতেছিলাম ওনার অলরেডি ওই কথা শুনে। আমার যখন লাশের গাড়িটা নিয়ে আমি যখন যাচ্ছি তখন আমার মধ্যে সেম একই রকম ফিল কাজ শুরু হয়ে গেছে। অলরেডি আমি ওনার স্টোরি কুমিল্লা 3 রাস্তার মাথা পর্যন্ত আমি শুনছিলাম, পুরো মানে টোটাল রাস্তাটাই আমি শুনতেছিলাম। তো একটা সময় ওনার লাশের এই ঘটনাটা আমি শুনে আমি মোটামুটি একটু নার্ভাস হয়ে গেছি। তখন আমি ওনার বলছিলাম, ভাইয়া আমাদের লাশে কি কোনো প্রবলেম হবে? তখন না বোকা, তুমি পিছনে তাকাও না, এমনিতে তুমি সামনে তাকাও, আর যদি দোয়া পারো দোয়া পড়তে পড়তে যাও। এমনি রাতের বেলা ড্রাইভিং পথ হয়তো অনেক কিছু হইলেও হইতে পারে, আবার নাও হইতে পারে, তারপর একটু তুমি সাবধান থেকো। তো আমাদের লাশের যে অ্যাম্বুলেন্সটা, লাশের গাড়িটা যেটা নোয়া গাড়িটা, সেটা আমি ব্যাক উইন্ডোটা আপনার ড্রাইভিং সিটের যে পিছনে যে ব্যাক উইন্ডোটা, সেটা আপনার গিল সিস্টেম প্লাস গ্লাস সিস্টেমের ছিল। তো আমি মাঝে মাঝে আর কি দেখতেছিলাম যে আসলে কফিনটার ভিতরে কি, কফিনটা মানে ঠিক আছে কিনা বা এই ধরনের কিছু। তো একটা পর্যায়ে ভাইয়া বিশ্বাস করবেন না, আমি এটা ঠিক ওই যে জায়গাটায় যে সাতারবে স্পোর্টে যে জায়গাটায় আপনার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আচ্ছা, ওই জায়গাটায় বিশ্বাস করুন না, খাদের মতো দুই পাশে আপনার খাদ ছিল, যেটা আর কি মোটামুটি রাস্তা থেকে আপনার 3-4 ফিট আপনার নিচে হবে। ওই ভাইয়া বেকালে ছিল কিনা জানি না, উনি মানে হঠাৎ করে হার্ট ব্রেক করে উনি ডাইরেক্ট গাড়িটা নামায় দেয়। কারণ সাথে সাথে ওই সময় মোটামুটি ভালো পরিমাণে একটু আঘাত পায়। মোটামুটি উনি তখন মোটামুটি নিজের ঠিক করে তখন মোটামুটি উনি দাঁড়ায় বলতেছে, তুমি ঠিক আছো মিনাজ, তোমার কোনো কিছু হয়েছে কিনা? আমি বললাম না ভাইয়া, মানে মাথায় একটু ব্যথা হয়েছে। তখন উনি বললো যে লাশের গাড়িটা কি ঠিক আছে কিনা। নেক্সট টাইম ভাইয়া পরে করে দেখেছি লাশের গাড়িটা যে আমাদের ব্যাক ডোরটা ছিল সেটা দেখলাম যে খোলা, এবং কফিনটা দেখলাম যে টোটালি মানে এক ধরনের মানে মোটামুটি খুলে গেছে, এরকম অবস্থা। অনেকটা মানে হার্ট ব্রেকের কারণে হয়তো এটা হয়েছে। তখন উনি দেখলো যে লাশটা কি ঠিক আছে কিনা, উনি আমার যাইতে বলতেছে। আমি বললাম ভাইয়া আমি তো প্রথম আসছি, তো আমি লাশের ব্যাপারটা একটু ভয় পেয়েছি ভাই, আপনি একটু যান। উনি কি যাই দেখলো যে লাশটা তখন ওই অবস্থা নাই। তখন মানে উনি এটা নিয়ে মানে মোটামুটি একটু টেনশনে পড়ে গেল, আচ্ছা, লাশটা কোথায় গেল বা লাশটা কোথায় আসছে। কারণ আশেপাশে তো আপনার টোটালি খাদ, চারিদিকে ধান ক্ষেত, আর পাশে আপনার মোটামুটি নালার মতো আর কি, যেটা আপনার ড্রেনের মতো আর কি পানি লাইন গেছে। তো উনি বলতেছে মিনাজ একটু মানে আমরা লাস্টে একটু খুঁজি। তো মোটামুটি লাস্টটা আমরা মোটামুটি খোঁজা শুরু করতেছে। খোঁজার এক পর্যায়ে দেখি যে লাস্টটা ভাইয়া বিশ্বাস করবেন না, ওই যেখানটায় আমরা ব্যাক করি গাড়ির কাছে, মানে গাড়ি উল্টা অপোজিট সাইডে লাস্টটা দাঁড়ায় আছে। ওনার টোটালি মানে আপনার সাদা ড্রেস পরা। আচ্ছা, তখন আমরা এটা দেখে মানে মোটামুটি আমি তো মানে ওই জায়গায় আমার সেন্সলেস অবস্থা, আমি
মোটামুটি সেন্সলেস হয়ে যায় এখানে। আমি আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যাই। ভাইয়া পরে কি করলো জানি না, পরের দিন সকালবেলায় মানে জিনিসটা ভাইয়া মনে হয় ওই সাইড থেকে একটু দূরে হয়তো ভয়ে চলে গেছিল আমার ফেলে। পরে উনি সকালবেলায় লোকজন নিয়ে ফজর একটু আগে আগে আচ্ছা চলে আসছে। ওই সময় আর কি ফজর একটু আগে আগে উনি মোটামুটি লোকজন নিয়ে মানে আমার কাছে এসে দেখে যে আমি ঠিক আছে কিনা। লাস্টটা তো মেন ব্যাপার না, মানে আমি যারা নিয়ে আসছি যে সে ঠিক আছে। তখন মোটামুটি উনি দেখলো যে আমি ঠিক আছে। দেন লাস্টটাও ভাইয়া বিশ্বাস করবেন না ভাইয়া, লাস্টটাও সেম একই অবস্থায় ছিল, লাস্টটা কোথাও মানে বের হয়নি। তো আমার কথা হলো যে লাস্টটা যদি না বের হয়, মানে যে টাইমটা আমরা 3টা 3:30 টাইমে যে মানে খোঁজাখুঁজি করলাম পাইলাম না, তাইলে লাস্টটা ওই সময় কই ছিল। পরের দিন আমরা ওই লাস্টটা যথাযথভাবে আপনার ফেনী মহিপালে ওটা পৌঁছে দিই, এবং দেন আমরা পরের দিনই সাথে সাথে সকালবেলায় আমরা ব্যাক করি। এই ছিল ভাইয়া ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব এটা একটি অত্যন্ত ভয়ানক একটি ঘটনা। আমি আরিয়ান কবির, আমার বাসা ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে সন্ধ্যার পর বাতাসও অদ্ভুত ভারী হয়ে যায়। আমি আজও নিশ্চিত না আমি যা দেখেছি সেটা আসলে দুঃস্বপ্ন ছিল নাকি কেউ আমাকে সত্যিই ডেকে নিয়ে গিয়েছিল। আমি অনেক আগে শুনতাম যে কিছু কিছু অবয়ব বা কিছু কিছু জিন আছে যারা মানুষ আকৃতি ধারণ করতে পারে এবং তারা ডেকে নিয়ে যায় বিভিন্ন আকৃতিতে। চল পুকুর পাড়ে যাই অনেক রাতের বেলা, আমার ওখানে যাইতে মন চাচ্ছে, বা আমরা কবরস্থানে যাই, বা এরকম অনেক কথা বলতো। এটা কিন্তু অনেক আগে এটা খুব প্রচলিত ছিল যে মায়ের আকৃতি বাবার আকৃতি ধরে ধরে ডেকে নিয়ে যাইত। তবে রাসেল ভাই, আজকে যে ঘটনা ঘটছে সেটা আসলে আমার নিজেরও মানে অবাক লাগে যে এই ঘটনাটা আসলে দুঃস্বপ্ন ছিল নাকি অন্য কিছু। ঘটনাটা শুরু হয় 2019 সালের জানুয়ারিতে। শীতের রাত ছিল, কুয়াশায় এমন ভাবে নামতো যেন চারপাশটা ধীরে ধীরে গিলে খাচ্ছে। আমার খুব কাছের বন্ধু, ওর নাম ছিল নাবিল, বিদেশ থেকে সে দেশে ফিরল। তো ও আসার পর আমরা সবাই মিলে একটা নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করলাম। মাঠটা ছিল গ্রামের এক প্রান্তে, আর ঠিক পাশেই ছিল একটা পুরনো কবরস্থান, যেখানে কবর অর্ধেক ভাঙ্গা। তারপর কবরের কিছু কিছু কবর আছে যে কবরগুলোর মানে রাসেল ভাই অনেকদিন হয়ে গেছে, বাঁশগুলো সরে যাওয়ায় আমরা দেখতে পাই যে উপর থেকে মাটির নিচে যে মানুষটাকে কবর দেওয়া হয়েছিল তার কঙ্কাল, হাড়, এই জিনিসগুলো ওখানে দেখা যাচ্ছে। বোঝা যায় যে এখানে একটা কবর দেওয়া হয়েছিল, সেই মানুষটার এই অবস্থা এটা আমরা দেখলেই বুঝতে পারি। তো মানে আর ওইখানকার একটু কবরস্থানের যে নাম বা বাড়িগুলো মানে যে কবরটার ব্যাপারে বলবো সেটার নামটা মুছে গেছে। তো আর কিছু কবর এমন ভাবে বসে গেছে যেন ভিতর থেকে কেউ চাপ দিচ্ছে এরকম। তো গ্রামের বয়স্করা বলতো ওই জায়গায় রাতের পর কেউ বসে থাকলে সে একা থাকে না। তো আমরা হেসেছিলাম, ভুলটা তো সেদিন সেখানেই করে বসছি রাসেল। এক রাতে আমি আর নাবিল মাঠে বসে পরিকল্পনা করছিলাম যে সময় তখন হবে কতটা হবে, রাত প্রায় 2:30টার দিকে। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কুকুরের ডাকার, কুয়াশার ভেতর হালকা বাতাস। তো হঠাৎ আমি টের পেলাম কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। তা আমি ধীরে কবরস্থানের দিকে তাকালাম। প্রথমে কিছুই দেখিনি, তারপর হঠাৎ কবরের দিকে তাকিয়ে দেখলাম একটা ছায়াটা মাটিতে না বাতাসে দাঁড়িয়ে আছে, আর সেটা ধীরে ধীরে লম্বা হচ্ছে। তো আমার বুকের ভেতর চাপ অনুভব করলাম, যে অবাক হয়ে গেলাম, কিন্তু আমি কিছু বলিনি। সে রাতেই সব শুরু হয়। পরদিন সকাল থেকে আমার শরীর রাসেল ভাই কেমন যেন একটা অস্বাভাবিক ভারী হয়ে যায়। তো মনে হচ্ছিল কেউ আমার মাথার উপর সবসময় বসে আছে, খুব ভারী লাগতেছিল।
এখন দুপুরের কবরস্থানের পাশে বসেছিলাম, হঠাৎ দেখি মাটিতে একটা ছায়া। এইবার সেটা আমার না, কারণ আমার শরীরের ছায়া, অন্যদিকে এটাই দেখা যাচ্ছে। ছায়াটা ধীরে ধীরে নড়ছে, তারপর হঠাৎ সেটা আমার পায়ের কাছে এসে থামলো। আমি দাঁড়াতে চাইলাম, পারলাম না। মনে হচ্ছিল কেউ আমার পা ধরে রেখেছে। এরপর সব অন্ধকার। জ্ঞান ফিরলো একদম আমার রাতে। সেখানেই কিন্তু আমি মোটামুটি মানে অজ্ঞান হয়ে পড়ছিলাম। কেননা রাসেল ভাই, আসলে একটা ছায়া আসতেছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। একটা মানুষ আমি দেখতেছি সব কিছুর, একটা বিড়াল আছে, বিড়ালের ছায়া আছে, সব কিছু আমার ছায়া আছে, কিন্তু একটা ছায়া কিভাবে জীবন্ত হয়ে আসতে পারে? কিন্তু সেই রাতে আমি প্রথমবার শুনলাম আমার নাম ধরে কেউ ডাকছে, ফিসফিস করে, ঘুমের ভিতর না, জেগে থেকেই। এরপর কয়েকদিন মানে আমি একই স্বপ্ন দেখতে থাকি। একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো চোখ নেই, সে শুধু বলে আমাকে ডাকা হয়েছে। তারপর রাতে আমি আর নাবিল নদীর পাড়ে গেলাম। ফেরার পথে একটা পুরনো তেঁতুল গাছের নিচে পৌঁছাতেই হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল, চারপাশের শব্দটা একদম থেমে গেল। আমরাও সেখানে থেমে গেলাম। গাছটার নিচে কেউ দাঁড়িয়েছিল। এবার সেটা স্পষ্ট, লম্বা, অস্বাভাবিক লম্বা, সাদা কাপড়, কিন্তু সেই কাপড় নড়ছে না, যেন বাতাস তাকে ছুতেও পারছে না। আমরা দোয়া পড়তে শুরু করলাম। হঠাৎ সে মাথা নিচু করলো, তার মুখের জায়গাটা ফাঁকা, একটা গভীর অন্ধকার গর্ত। তারপর সে এক পা এগোলো, আমরা দৌড় দিলাম। বাসায় এসে দেখি আমাদের কাপড় ছেঁড়া, কিন্তু ছেঁড়াটা স্বাভাবিক না, যেন কেউ ধারালো কিছু নিয়ে নিখুঁতভাবে কেটেছে। এরপর আমাকে এক আলেমের কাছে নেওয়া হলো। তিনি আমাকে দেখে চুপ হয়ে গেলেন। তারপর বললেন যে, তুমি একা না। তিনি একটা তাবিজ দিলেন। কিছুদিন মানে উনি বলতেছে, আমি একা না, আমার সাথে কিছু একটা আছে, সেটাকে দেখা যায় না, ওইটারই একটা ছায়া প্রতিচ্ছবি আমি দেখতে পাই। কিছুদিন সব শান্ত ছিল, আমি ভাবছিলাম যে সব হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু ঘটনাটা হলো, আসল ভয় তখনও শুরুই হয়নি। 2023 সালের এক রাতে আমি হঠাৎ ঘুম থেকে উঠলাম, জানালার বাইরে একটা আলো। আমি তাকিয়ে দেখি একটা ঘড়ি ঝুলছে, কিন্তু সেটা উল্টো দিকে ঘুরছে। টিক 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 শব্দ, কিন্তু শব্দটাও স্বাভাবিক মনে হচ্ছিল না। প্রতিটি টিকটিক যেন বুকের ভেতর ধাক্কা দিচ্ছে। আমি বাইরে গেলাম, ঘড়িটা একটু দূরে সরে গেল। আমি এগোলাম, এটা আবার সরে গেল। আমি বুঝতেই পারিনি কখন আমি গ্রামের বাইরে চলে এসেছি। হঠাৎ দেখি আমি সেই কবরস্থানে দাঁড়িয়ে, চারপাশে কেউ নেই, কিন্তু মাটির নিচ থেকে যেন ফিসফিস শব্দ আসছে। তারপর মাটি যখন ফেটে উঠলো, একটা হাত বের হলো। তারপর আর একটা, আমি পিছিয়ে গেলাম, আর তখনই আমি তাকে দেখলাম, সেই মানুষটা কিন্তু এবার সে একা না, তার পিছনে আরো অনেক ছায়া, সবাই আমার দিকে তাকিয়ে আছে। তারপরে একসাথে তারা বলল, সময় শেষ। আমি দৌড় দিলাম। তারপর কিছু মনে নেই, জ্ঞান ফিরল কবরস্থানে। এরপর শুরু হলো অসুস্থতা। ডাক্তার কিছু বুঝতে পারলো না। শেষে আবার সেই আলেম এলেন। এবার তিনি বললেন, এটা কালো জাদু, একজন খুব কাছের মানুষ করেছে। তারপর এক রাতে আসার শুরু হলো, ঘরের চারপাশে অদ্ভুত চিহ্ন আঁকা, মানে এরকম। তো মোমবাতির আলোয় কাঁপছিল। হঠাৎ ঘরের ভেতরে তীব্র পচা গন্ধ ছড়িয়ে পড়লো। একজন মানুষের শরীর কাঁপতে লাগলো, তার চোখ উল্টে গেল, তার কণ্ঠ বদলে গেল। সে বলল, একে বেঁধে রাখা হয়েছে তার প্রাণ ধীরে ধীরে নেওয়ার জন্য। তারপর মাটির নিচ থেকে বের করা হলো একটা পুতুল।
পুতুলটার গায়ে আমার কাপড় আর তাতে গেঁথে আছে অসংখ্য সূচ। তার বুকের জায়গা একটা ছোট ঘড়ি বসানো, সেটা উল্টো দিকে ঘুরছে, সব পুড়িয়ে ফেলা হলো। তারপর সেই সত্তা একটা নাম বলল, আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। সে ছিল নাবিল, আমার সবচেয়ে কাছের বন্ধু। সে আমার সঙ্গে ঈর্ষা, টাকা আর ঘৃণা তাকে এমন করে তুলেছিল। সব শেষ হওয়ার পর আমি ধীরে ধীরে সুস্থ হলাম, সব আবার স্বাভাবিক হয়ে গেল। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু না। আজও মাঝরাতে কখনো কখনো আমি ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের দেয়ালে একটা ছায়া পড়ে আছে, একটা ঘড়ির ছায়া, যেটা উল্টো দিকে ঘুরছে, টিক 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 করে। সেই শব্দের সাথে সাথে আমি স্পষ্ট শুনতে পাই একটা ফিসফিস শব্দ, এইবার আর কেউ আমাকে বাঁচাতে পারবে না, কারণ এইবার আমরা তোমার ভিতরেই আছি। তো এরকম একটা সদস্য রাসেল ভাই, এটাই ছিল তার ঘটনা। আমাদের গায়ে নুরুমিয়া নামে এক লোক থাকতো। তার মতো বদমাশ লোক খুব কমই দেখেছি আমি। শুকনো দড়ির মতো চেহারা, মুখে সবসময় পানির পিক বেয়ে পড়ছে। এক রাতে তাকে কে বা কারা এসে খুন করে গেল। এক আঘাতে তার মাথা দুভাগ করে দিয়ে গেছে। তার মারা যাওয়াতে কিন্তু সেই গ্রামের মানুষ বেশ খুশি হয়েছিলেন। পরদিন পুলিশ এসে লাশ পরীক্ষা করে বলল, এই লাশ ময়নাতদন্ত করতে হবে। গ্রামের মাতব্বর অনেক কষ্টে আমাদের 4 জনকে রাজি করলেন মর্গে যেতে। আমরা 4 জন আর মাতব্বর মিলে রওনা দিলাম। লাশ কাটা ঘরে আনতে আনতে দুপুর হয়ে গেল। আমাদের মধ্যে 2 জন ফিরে যাবার কথা, তারা একটু বিশ্রাম নিয়ে ফিরে গেল। এদিকে আমরা বাকি 3 জন অপেক্ষা করলাম কখন লাশ কাটার জন্য লোক আসবে, কিন্তু কেউই আসে না। আবার রাত হয়ে গেলে মুশকিল, তাই মাতব্বর ঠিক করলেন তিনি আর আফজাল মিলে থানায় যাবেন। তাই আমাকে একাই থাকতে হচ্ছে। এখানে আসা পর্যন্ত আমি একাই রয়ে গেলাম সেই লাশের সাথে। তো তারা চলে গেলেন। এদিকে বিকেল শেষ হয়ে যাচ্ছে, আশেপাশে মাঠের লোকজনও চলে যাচ্ছে। সবাই যাওয়ার সময় একটা কথাই বলে যাচ্ছে, ভাইজান সন্ধ্যার আগে কিন্তু চইলা যায়েন, এটা কিন্তু লাশ কাটা ঘর, বেশ ভালো জায়গা না। আশেপাশে কতগুলো ভয়ঙ্কর কুকুরও ঘোরাঘুরি করছে। আমি আর কি করব অপেক্ষা করা ছাড়া। এদিকে সন্ধ্যা হয়ে এলো। বসে বসে মশার কামড় খাচ্ছি আর নুরুমিয়াকে গালাগালি করছি। এমন সময় প্রচন্ড বাতাস আর বৃষ্টি শুরু হলো। এই আকস্মিক বৃষ্টিতে আমি থমকে গেলাম, কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ শুনলাম মাতব্বরের ডাক। আমিও পাল্টা ডাক দিলাম, ভাবলাম তারা হয়তো ফিরে এসেছে। হঠাৎ মনে হলো এই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে ভিজছি কেন, ভেতরে গিয়ে অপেক্ষা করি তারা আসা পর্যন্ত। ঘরের ভেতরে ঢুকেছি। হঠাৎ কেন জানি না আমার মনটা ভালো কাজ করছে না। আমার মনে হচ্ছে কাজটা ভালো হচ্ছে না। খবরদার ভিতরে যাস নে, কেমন যেন শিরশির করে উঠল শরীরটা। তাও সাহস নিয়ে ভেতরে গিয়ে বসলাম। অন্ধকারে কিছুই দেখা যায় না। বিদ্যুৎ চমকালে দেখা যায় নুরুমিয়ার লাশ একই ভঙ্গিতে স্থির হয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল। হঠাৎ আমি চমকে উঠি। বাইরে না আমি মাতব্বরের ডাক শুনলাম, তারা এখনো এলো না কেন? আমার আর বুঝতে বাকি রইল না যে এটা নিশির কাজ। সাথে সাথে ভয়ে আমার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। আমি নড়তে সাহস পাচ্ছি না। দরজা খুলে বাইরে যাওয়ারও শক্তিটুকু নেই। মনে হয় উঠে দাঁড়ালেই পেছন থেকে নুরুমিয়া লাফ দিয়ে আমার ঘাড়ে লাফিয়ে উঠবে। চুপচাপ বসে আছি। হঠাৎ শুনলাম বাইরে দিয়ে কি যেন ছুটে গেল। আমি চমকে উঠি। আমি আস্তে আস্তে বুঝতে পারি তখন যে তাদের ডাকটা শুনেছি সেটি আসলে ভুল শুনেছি। তখনই আমার বের হয়ে যাওয়া উচিত ছিল। আমি বের হতে যাব, তখনই শুনি আরেকটা আওয়াজ শুনে স্পষ্ট বুঝতে পারলাম নুরুমিয়ার লাশটা নড়ে চড়ে উঠেছে। পিছনে তাকাবারও আমি সাহস পাচ্ছি না, যদি কিছু দেখে ফেলি। বৃষ্টি তখন কমে এসেছে। মেঘ পরিষ্কার হয়ে বড় একটা চাঁদ উঠেছে আকাশে। ঘরের ঘুলঘুলি দিয়ে আমি চাঁদের আলো দেখতে পাচ্ছি। চাঁদের আলো ঢুকছে লাশ কাটা ঘরের ভেতরে। সেই আলো স্পষ্ট দেখতে পেলাম নুরুমিয়া চাটাইয়ের উপর উঠে বসেছে। দৃশ্যটা দেখে আমার শির দ্বারা বেয়ে চিনচিন করে মাথায় রক্ত উঠে পড়ল।
আমি পাগলের মতো দরজার উপরে লাফিয়ে পড়লাম। দরজা খোলার জন্য টানাটানি করছি, কিন্তু কে যেন বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে। কিন্তু হঠাৎ পরে মনে পড়ল যে আমি তো দরজা নিজেই ভেতর থেকে লাগিয়ে নিয়েছে। তাড়াতাড়ি খিল খুলে বাইরে বেরিয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। দেখলাম বাইরে 5টা বিশাল আকারের কুকুরের মতো প্রাণী দাঁড়িয়ে আছে। তাদের চোখ জল করছে, গায়ের রং সাদা ধবধবে। আমাকে দেখে সবগুলি নড়ে চড়ে বসল। আমি আতঙ্কে পাগল হয়ে ভেতরে তাকিয়ে দেখি নুরু মিয়া দুহাতে টেবিলটা ধরে পা ঝুলিয়ে বসে আছে, দু চোখ মরার মতো স্থির, পাথরের মতো অনেকটা। আমার মনে হঠাৎ কি যেন হয়ে গেল। আমি ভেতরে ঢুকে নুরু মিয়ার গলা চেপে ধরতে যাব, হঠাৎ শুনি প্রচন্ড এক ধমক, কি করছো ওখানে, বের হয়ে আসো এক্ষুনি। আমি কোনো মতে টলতে টলতে বেরিয়ে এলাম। কে ধমক দিল দেখতে তাকাবো, সঙ্গে সঙ্গে আবার ধমক, খবরদার কোনো দিকে তাকাবে না, সোজা হয়ে হাঁটা দাও। আমি আচ্ছন্নের মতো হাঁটতে থাকি। কিছু বলতে যাব তাকে, লোকটা বলল, কোনো কথা নয়, সোজা হাঁটো। আমি পেছনে তাকাতে নিলাম, আবার ধমক, খবরদার পেছনে তাকাবে না। আমার কি হলো আমি কিছুই বুঝলাম না। আবার পেছনে তাকালাম। পেছনে তাকিয়ে বুঝলাম কেন সে পেছনে তাকাতে মানা করছে। সে আসলে মানুষ না, অন্তত 10 ফুট উঁচু, নাক মুখ সবই আছে, কিন্তু আগোছালো ভাবে সেগুলো মুখের সাথে লেপ্টে আছে। আমি পেছনে ঘুরতেই জিনিসটা অদ্ভুত একটা শব্দ করে দাঁড়িয়ে গেল। তার নাক মুখ নড়তে লাগলো, যেন খুলে আসবে এখনই। এই ঘটনার পরে হঠাৎ আমার আর কিছু মনে নেই, আমি জ্ঞান হারিয়ে ফেলি। হয়তো সেদিন মারাই যেতাম, কিন্তু জিনটা এসে আমাকে বাঁচিয়ে দিয়েছিল।